আমার স্বামী আমাকে তার এক অফিসের বন্ধুর বাড়িতে কাজের জন্য রেখে গিয়েছিল, কারণ সেই অফিসের বন্ধুটি আমাকে একটি চাকরির সুযোগ দিতে চেয়েছিল। প্রশিক্ষণের সময় আমি লক্ষ্য করেছিলাম যে তার আচরণ মাঝে মাঝে অস্বস্তিকর হয়ে উঠছে। বিভিন্ন অজুহাতে সে আমার কাছে থাকতে চাইত। একদিন সে আমাকে একটি নিচে পড়ে থাকা ফাইল তুলতে বলল, এবং তখন আমি অনুভব করলাম যে সে আমাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তারপর প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন, এবং তারপর কিছু এক্সেল শিট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শিট তৈরি করছিলাম, তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল, হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে। তারপর তিনি আমাকে টেবিলে উপরে। পরের দিন আমার স্বামী তার অফিসের বন্ধুকে আমাদের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করল এবং হঠাৎ বাইরে জরুরি কাজে বেরিয়ে গেল। বাড়িতে আমি আর তার অফিসের বন্ধু ছিলাম। আমি প্রথমে এই ব্যক্তিকে বিবাহিত এবং বয়স্ক ভেবেছিলাম, কিন্তু তার সাথে কথা বলে বুঝতে পারলাম যে তিনি অনেকটাই অভিজ্ঞ এবং বুদ্ধিমান। তার আচরণ বেশ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হচ্ছিল যা আমি উপেক্ষা করার চেষ্টা করছিলাম। তিনি আসার পর থেকেই আমাকে বিভিন্নভাবে তাকিয়ে থাকতেন। মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান। আমার নাম তানিয়া। আমি 25 বছর বয়সী তরুণী। আমি গ্রামেই থাকি। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। বাইরে বের হলেই ছেলেরা আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়। আমার এই সুন্দর চেহারা দেখে আমার স্বামীর অফিসের বস আমার প্রেমে পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কিছুদিন আগে আমি গ্রাম থেকে শহরে এসেছি এবং এখন 4 মাস পর নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শিখছি। নতুন চাকরি এবং শহরের জীবন আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। এখানে আসার কারণ হচ্ছে এই 4 মাসে আমার স্বামী আমার সাথে একবারও দেখা করতে আসেনি। আমি দীর্ঘ 4 মাস পর শহরে আমার স্বামীর সাথে দেখা করতে এসেছিলাম। রাহুল এখানে একটি চাকরি করছে এবং আমাকে শহরে ডেকেছিল। আমি আজ নিজের কিছু জিনিসপত্র নিয়ে তার ফ্ল্যাটে এলাম। তবে আমাকে দেখে রাহুলের মুখে খুশির চিহ্ন দেখা গেল না, বরং সে বিরক্ত হয়ে বলল, তুমি কেন এখানে আসলে? আমি কয়েকদিন পরই তো তোমাকে দেখতে আসতাম। কিন্তু আমি আমার স্বামীর সাথে দেখা করার জন্য অধীর ছিলাম, এবং রাহুল সেটা বুঝতে পারছিল না। তার ফ্ল্যাট খুব অপরিচ্ছন্ন ছিল, যা আমি 2 ঘন্টা ধরে পরিষ্কার করলাম। পরের দিন রাহুল তার এক বয়স্ক সহকর্মীকে বাসায় নিয়ে এলো, যার পায়ে ব্যান্ডেজ ছিল। আমি রাহুলের সাথে এখনও ঠিকমতো সময় কাটাতে পারিনি। আর তখনই তার সহকর্মী এসে গেলেন। রাহুল বলল, সহকর্মীর পরিবার শহরের বাইরে, তাই কিছুদিন আমাদের সাথে থাকবেন। আমি তার যত্ন নিলাম, আর আমার রান্না করা খাবার তার খুব পছন্দ হল। 2 দিনের জন্য থাকার কথা ছিল, কিন্তু এখন তিনি পুরো সপ্তাহ আমাদের সাথে থাকবেন। আমি রাহুলের বন্ধুর জন্যে পানি নিয়ে যাচ্ছিলাম। যখনই বোতল রেখে ঘর থেকে বের হতে যাচ্ছিলাম, তখন হঠাৎ আলমারি থেকে তার ওষুধের বাক্সটি পড়ে যায়। কোনো কিছু না ভেবে আমি নিচু হয়ে ওষুধগুলো তুলতে লাগলাম। তখন আমার নজর উপরে গেলে দেখি, আমার স্বামীর বন্ধুর চোখ আমার দিকে একটু অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। ওষুধগুলো তাকে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। সেই মুহূর্তে রাহুল ঘরে ঢুকল। সে একবার আমাকে এবং একবার তার বন্ধুর দিকে তাকাল। আমি কিছু না বলে আমাদের ঘরে চলে গেলাম। আমি ভেবেছিলাম রাহুল হয়তো কিছু সন্দেহ করছে, কিন্তু পরে বুঝলাম সে কিছুই ভাবছে না। সে হাসতে হাসতে আমার সাথে গল্প করল এবং আমরা শুয়ে পড়লাম। আমি রাতে রাহুলের কাছে যেতে চাইলাম, কিন্তু সে বিভিন্ন বাহানা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে রাহুল অফিসে চলে গেল, কিন্তু তার সহকর্মী বাড়িতেই রয়ে গেলেন। সহকর্মীর খাবারের চাহিদা ছিল ভিন্ন, বিশেষ করে প্রতিদিন ভিন্ন ধরনের নাশতা, বিশেষত ইতালিয়ান খাবার চাইতেন। রাহুল কিছু টাকা দিয়ে গিয়েছিল, কিন্তু খরচ হয়ে যাওয়ায় সামান্যই অবশিষ্ট ছিল। আজকের ডিনারের জন্য পনিরের ব্যবস্থা করেছিলাম, এবং টাকাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। রাতে আমি রাহুলের কাছে আরও টাকা চাইতে গেলে সে রেগে বলল, আমি তো মাত্র 1000 টাকা উপার্জন করি, আমাকে কি ব্যবসায়ী ভাবছ? আমি বোঝানোর চেষ্টা করলাম সহকর্মীর খাবারের জন্যই সব টাকা শেষ হয়েছে, কিন্তু সে রাগ করে ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে রাহুল অফিসে চলে যাওয়ার পর আমি তার সহকর্মীকে নাশতা দিতে গেলাম।
সহকর্মী আমার হাতে বেশ কিছু টাকা তুলে দিলেন এবং বললেন, গত রাতে তোমাদের কথোপকথন আমি আমার ঘর থেকে শুনেছি। এই টাকাগুলো রেখে দাও, এবং রাহুলকে বলার দরকার নেই, আমার ঘরের খরচ চালানোর জন্য টাকা প্রয়োজন ছিল, তাই আমি সেই টাকাগুলো ফিরিয়ে দিইনি। সন্ধ্যায় রাহুল যখন বাড়ি ফিরল, তখন সে আমাকে কিছু বাড়তি টাকা দিল, কিন্তু আমি তাকে সহকর্মী থেকে পাওয়া টাকার কথা কিছুই বললাম না। দুদিন পর তার সহকর্মীর শরীর ঠিক হয়ে গেল এবং তিনি তার নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় তিনি আমার পিঠে হাত রাখলেন, কিন্তু তার স্পর্শ স্বাভাবিক ছিল না, যেন কিছুটা অস্বস্তিকর। আমি রাহুলকে সহকর্মীর ব্যাগ এনে দিলাম এবং রাহুল তাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বাইরে গেল। আমি বাড়িতে নিজের কাজে লেগে গেলাম। আমার শ্বশুর শাশুড়ি তখন গ্রামে ছিলেন, কিন্তু গত কিছুদিন ধরে এক ধরনের অস্বস্তি আমার মনের মধ্যে কাজ করছিল। যখন রাহুলের সহকর্মী আমাদের বাড়ি থেকে চলে গেলেন, তখন বাড়িটা হঠাৎ করে খুব ফাঁকা আর শান্ত লাগছিল। মনে হচ্ছিল যেন আমার একটা বড় সমস্যার সমাধান হয়েছে। এখন আমি আমার স্বামীর সাথে যতটা খুশি, ততটা সময় কাটাতে পারব। বেশ কিছুদিন ধরে রাহুল বাড়িতে তেমন সময় দিচ্ছিল না। একদিন বাইরে গিয়ে দেখলাম সে কোথাও নেই, সম্ভবত অফিসে চলে গেছে তার সহকর্মীর সাথে। মাঝে মাঝে রাহুলকে বুঝতে আমার খুব কষ্ট হয়। 2 দিন পেরিয়ে গেছে, সে রাতে বাড়িতে আসে আর সরাসরি ঘুমিয়ে পড়ে। একদিন রাহুল হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। আমি খুশি হলাম, কিন্তু যখন তাকে ভালো করে দেখলাম, তখন বুঝতে পারলাম সে কিছুটা চিন্তিত। আমি তার কাছে জানতে চাইলাম, কি নিয়ে এত চাপ? সে বলল, তানিয়া, আমাদের কাল বিকালের মধ্যেই এই বাড়ি ছাড়তে হবে। গত 2 মাসের ভাড়া আমি দিতে পারিনি। বাড়িওয়ালার ফোন এসেছিল, শুধু ভাড়া নয়, তিনি বাড়ি খালি করার জন্যও বলেছেন। রাহুলের কাছে 2 মাসের ভাড়া দেওয়ার টাকা ছিল না, তাই আমি গ্রামের বাড়ি থেকে আনা সঞ্চিত কিছু টাকা তাকে দিলাম। তবুও আরও 10,000 টাকার প্রয়োজন ছিল। তখন আমি আমার সোনার কানের দুল বিক্রি করলাম, আর সেই টাকা দিয়ে ভাড়া মিটিয়ে দিলাম। কিন্তু এখন আমাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, আর কোথায় যাব সেটাই চিন্তার বিষয়। ঠিক তখনই রাহুলের সহকর্মীর ফোন এলো, আর রাহুল তাকে সবকিছু জানালো। সহকর্মী আমাদের তার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। রাহুল বলল, আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। কিছুদিন আমরা সহকর্মীর বাড়িতে থাকতে পারব। এরপর আমি তাড়াতাড়ি আমাদের ব্যাগ গুছিয়ে নিলাম এবং আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সহকর্মীর বাড়ি ছিল বিশাল এবং আমাদের জন্য একটি বিশেষ ঘর বরাদ্দ করা হল। আজকের পরিস্থিতি কিছুটা চাপের ছিল, তবে সাময়িক। আমরা নতুন করে পরিকল্পনা করতে শুরু করলাম। রাতে আমরা কোনোমতে ঘুমাতে পারলাম। পরের দিন সকালে নাস্তার পর আমি দেখলাম রাহুল তার ব্যাগে কিছু কাপড় গুছাচ্ছে। আমি জানতে চাইলাম, তুমি আলাদা করে ব্যাগ গুছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? রাহুল বলল, তানিয়া, আমি কয়েক দিনের জন্য শহরে যাচ্ছি। অফিসের জরুরি কাজ আছে। শহরে গিয়ে আমি অতিরিক্ত কিছু টাকা পাব, যা আমাদের কাজে লাগবে। রাহুলের এই দৌড়ঝাঁপ দেখে আমার মায়া লাগল। সে আমাদের পরিবারের জন্য কত পরিশ্রম করছে। 2 দিনের জন্য সে বাইরে চলে গেল। তার যাওয়ার পর রাতে আমি একা ঘুমাতে পারছিলাম না। দীর্ঘ সময় ধরে আমি জেগেছিলাম, নানান চিন্তায় ডুবে। ঠিক তখনই রাহুলের অফিসের বন্ধু হঠাৎ করে আমার ঘরে এসে হাজির হলেন। তিনি বললেন, তানিয়া, তুমি ঘুমাওনি? তোমার ঘরের লাইট জ্বলছিল, তাই খোঁজ নিতে এলাম। তখন আমি তাকে বললাম, রাহুলের আয়ে সংসার চলছে না। কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি। সহকর্মী তখন আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি আছি। আমি সব ঠিক করে দেব, তবে তোমার সাহায্য লাগবে। তুমি চাইলে তোমার স্বামীর অবস্থা বদলে যেতে পারে। এতটুকু বলে তিনি আমাকে কাছে টানার চেষ্টা করলেন। আমি সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম এবং দৃঢ়ভাবে তাকে না বললাম। আমি তাকে দূরে সরিয়ে দিয়ে বললাম, আপনি কি করছেন? এর মানে কি? তিনি বললেন, তানিয়া, আমাকে ভুল বোঝো না, আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তোমাকে আমার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা ভাবছিলাম। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমার কোনো চাকরির দরকার নেই। এখন আপনি দয়া করে এখান থেকে চলে যান, আমি খুব ক্লান্ত, পরে কথা হবে। এটা বলার পর তিনি আমার ঘর থেকে বেরিয়ে গেলেন। যদিও এটা তার নিজেরই বাড়ি ছিল, তবু আমি তাকে আমার ঘরের বাইরে বের করে দিয়েছিলাম। আমার রাগটা একটু বেশিই ছিল তখন। এরপর 2 দিন কেটে গেল, আর রাহুল বাড়ি ফিরল না। আমি ফোন করে জানতে চাইলাম, তুমি কবে ফিরবে? রাহুল বলল, তানিয়া, আমি তোমার মতো ফাঁকা সময় বসে নেই। তুমি হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে এলে, আর এখন তোমার জন্য আমাকে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে। একা থাকলে আমি যে কোনোভাবে ম্যানেজ করতে পারতাম,
কিন্তু তোমার আসার পর আমার খরচ আর টেনশন দুটোই বেড়ে গেছে। এতটুকু বলেই সে ফোনটা কেটে দিল। তার এই কথায় আমি খুব রেগে গেলাম, কারণ সে আমার অবস্থাটা বুঝতে চাইছিল না। তার চোখে আমার ভালোবাসা ধরা পড়ছিল না। আমি ভাবতে লাগলাম, কিভাবে রাহুলের এই টেনশন কমানো যায়। ঠিক তখনই তার সহকর্মীর কথা মনে পড়ল। একমাত্র তিনিই হয়তো আমাদের সাহায্য করতে পারেন, কারণ অর্থের সমস্যার সমাধান তার মাধ্যমেই হতে পারে। রাহুলের সহকর্মী তখন বাড়ি থেকে কাজ করছিলেন। দুপুর প্রায় ৩টা বেজে গেছে। আমি তার রুমে ঢুকলাম। আমি তাকে বললাম, আপনি তো কাল আমাকে কিছু নতুন কাজ শেখানোর কথা বলেছিলেন, তাই না? তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, তানিয়া, তুমি খুব বুদ্ধিমতী, তোমার বুঝতে দেরি হয়নি। বস বললেন, আমি তোমাকে মাসিক ২৫,০০০ টাকা বেতন দেব। কাজটি কি হবে সেটা আমি এখন তোমাকে আমার কম্পিউটারে দেখাচ্ছি। আমি জানতাম এই সুযোগ পেয়ে রাহুল নিশ্চয়ই খুশি হবে। যদি আমার কাজের মাধ্যমে সংসারে কিছু অতিরিক্ত অর্থ আসে, তবে তাতে কারও খারাপ লাগার কথা নয়। সেই দিন থেকেই আমি কাজ শিখতে আগ্রহী হয়ে উঠলাম। বস আমাকে তার চেয়ারে বসতে বললেন এবং কম্পিউটার ব্যবহার শেখানো শুরু করলেন। প্রথমে তিনি আমাকে মাউসটি ধরিয়ে দিলেন এবং কিভাবে ব্যবহার করতে হয় তা দেখালেন। আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন, চিন্তা করো না, ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। প্রথম দিন বলে বস শুধু অর্ধেক ঘন্টার জন্য আমাকে শেখালেন। এরপর আমি রাত্রে বসের বাড়ির রান্নাঘরে গিয়ে দেখলাম যে সেখানে কাজের মেয়ে রান্না করছে। আমার কোনো বিশেষ কাজ ছিল না, তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম। এভাবেই আমার নতুন কাজ শুরু হলো, প্রতিদিন একটু একটু করে শেখা এবং নতুন কিছু জানার আগ্রহে। আমাকে দেখে সে বলল, আপনি খুবই সুন্দর, মালকিন। আপনি আসার পর থেকেই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমি হেসে বললাম, তোমার নাম কি? এবং ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করলাম। আমি বসের পরিবারের বিষয়ে জানতে চাইলাম। ঠিক সেই মুহূর্তে বস তাকে ডাকলেন, আর সে দ্রুত একটি গ্লাস পানি নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমানোর আগে বস আমার রুমে এলেন হাতে আইসক্রিম নিয়ে। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন খাবারের প্রতি দুর্বল ছিলাম, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে প্রায়ই নিজের পছন্দের খাবার খেতে পারতাম না। বসের বাড়িতে সেই সমস্যা ছিল না, এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। আমরা একসাথে বসে আইসক্রিম খেতে শুরু করলাম। কথা বলতে বলতে আমি বসকে তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করলাম। তখন বস শান্তভাবে তার পরিবারের কিছু গল্প শোনালেন। এভাবে আমাদের মধ্যে কথোপকথন চলতে থাকল, আর আমি তার কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেলাম। তিনি বললেন, কয়েক বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন। আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি বিদেশে থাকে, কারণ তার বিয়ে হয়ে গেছে, আর ছেলেটি পড়াশোনার জন্য বিদেশে গেছে। আমি এখানে আমার কোম্পানির দায়িত্ব সামলাই। তিনি তার পরিবারের সম্পর্কে বিস্তারিত জানালেন। তারপর আমাকে বললেন, তানিয়া, তুমি আমাকে বারবার বস বলে ডেকে ওঠো, যা আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার নাম ধরে ডাকতে পারো। কিছুদিন পর তোমাকে অফিসে কাজ শুরু করতে হবে, তখন তোমার পোশাক পরিচ্ছদ ঠিকঠাক হওয়া দরকার। আমি তোমাকে একটি ভালো পদে রাখব, তাই তোমাকে নিজেকে আরও পরিপাটি রাখতে হবে। বস ৫০ বছর বয়সেও নিয়মিত শরীরচর্চা করতেন এবং খুবই ফিট ছিলেন। আমি সাধারণ ড্রেস পরে তার সাথে ব্যায়াম করতে দাঁড়ালাম। সেদিন আমার প্রশিক্ষণের দ্বিতীয় দিন ছিল। বস আমাকে একটি ড্রেস দিলেন এবং বললেন, প্রশিক্ষণের সময় এটা পরিধান করে আসো। এতে তোমার অফিসের পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে এবং ধীরে ধীরে ইউনিফর্মের অভ্যাস হয়ে যাবে। কিন্তু ড্রেসটি হাঁটুরও উপরে এবং খুবই ছোট ছিল, যা আমার পছন্দ হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে সেটা না পরে সঠিকভাবে একটি শাড়ি পরে আসব। প্রথমে বস আমাকে কিভাবে কাজ করতে হয় তা শিখিয়ে দিলেন এবং তারপর কিছু এক্সেল শীট তৈরি করতে বললেন। আমি যখন এক্সেল শীট তৈরি করছিলাম, তখন তিনি আমার পাশে দাঁড়িয়ে পানি পান করছিলেন। তিনি পানির গ্লাস হাতে ধরেছিল। হঠাৎ কিছুটা পানি আমার পিঠে পড়ে গেল। তিনি মৃদুভাবে আমার পিঠে হাত দিয়ে পানি মুছে দিলেন। আমি ততক্ষণে কিছু বলিনি এবং কাজ চালিয়ে যেতে লাগলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শিখতে পারব তত তাড়াতাড়ি আমাকে তার অফিসে জয়েন করাবে। অর্ধেক ঘণ্টার প্রশিক্ষণ শেষে যখন আমি তার রুম থেকে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে বললেন, সন্ধ্যা ৭টায় তৈরি হয়ে নিও, আমাদের এক কর্মচারীর পার্টিতে যেতে হবে। যেহেতু আমাকে শীঘ্রই অফিসে কাজ শুরু করতে হবে, তাই কিছু সহকর্মীর সাথে পরিচিত হওয়ার জন্য পার্টিতে যাওয়া জরুরি ছিল। আমি পার্টিতে যাওয়ার জন্য রাজি হলাম। সন্ধ্যায় আমি একটি সুন্দর শাড়ি পরে নিজেকে প্রস্তুত করলাম এবং আমরা পার্টিতে পৌঁছালাম। সেখানে নিশা নামের একটি মেয়ের পার্টি আয়োজন করা হয়েছিল।
বসকে দেখেই নিশা এগিয়ে এসে তাকে আলিঙ্গন করল এবং তার নাম ধরে ডেকে খুব সহজভাবেই কথাবার্তা বলছিল। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলতে থাকল এবং কিছুক্ষণ পর সে চলে গেল। নিশার পেছন পেছন আমি গিয়ে তাকে থামালাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি বসের সাথে এত সহজে কথা বলতে পারো কিভাবে? তুমি কি অনেক দিন ধরে এখানে কাজ করছো? নিশা বলল, বসের পছন্দ হল তার চেয়ে কম বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করা। যদি সম্পর্ক ভালোভাবে বজায় রাখা যায় তাহলে কিছু দিনের মধ্যেই ভাগ্য বদলে যেতে পারে। এই বড় পার্টি আমি আমার নিজস্ব উপার্জন দিয়ে দিয়েছি। নিশা বসের কোম্পানিতে কাজ শুরু করার মাত্র 2 মাসের মধ্যেই এতটা উপার্জন করতে পেরেছে, যা আমাকে অবাক করল। আমিও অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। তাই পরের দিন সকালে আমি বসের রুমে গিয়ে হাজির হলাম। এবার আমি সেই অফিসের ইউনিফর্ম পরেছিলাম যা বস আমাকে দিয়েছিলেন। যদিও ড্রেসটি কিছুটা ছোট ছিল, আমি বুঝতে পারলাম যে এটা কাজের একটা অংশ হতে পারে। আমাকে সেই ইউনিফর্মে দেখে বস কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আজ আমি সময়মতো এক্সেল শিটের কাজ শেষ করেছিলাম, আর তিনি আমাকে প্রশংসা করলেন। তখন আমি উঠে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, আরিয়ান, এটা সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আপনি খুব সহজভাবে আমাকে সবকিছু শিখিয়েছেন। আমি প্রথমবার তার নাম ধরে ডাকলাম, আর তিনি বুঝতে পারলেন যে আমি তার বন্ধুত্ব গ্রহণ করেছি। রাতে তিনি আমাকে ডিনারের আগে ছাদে যেতে বললেন। তার ছাদে সুন্দর একটি বাগান ছিল এবং এক কোণে একটি ছোট বারো ছিল। সেখানে পৌঁছানোর পর তিনি শ্যাম্পেন খুললেন এবং উদযাপন শুরু করলেন। তিনি বললেন, এই শ্যাম্পেন আমাদের বন্ধুত্বের জন্য। আমি লক্ষ্য করলাম যে পার্টিতে নিশা এবং আরও কিছু মেয়ে ড্রিঙ্ক করছিল। আরিয়ান যখন আমাকে একটি ড্রিঙ্ক অফার করলেন, আমি তাকে না বললাম না। ড্রিঙ্ক করার পর আমার মাথা একটু ঘোরাতে লাগল এবং সবকিছু অস্পষ্ট হয়ে গেল। তবুও আমি আরও 2 গ্লাস পান করলাম। রাতের খাবার না খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যের আলো চোখে পড়তেই আমার ঘুম ভাঙল। রাতে আমরা নেশাগ্রস্ত ছিলাম, আর আমি এবং আরিয়ান ছাদের একটি ঘরে ঘুমিয়েছিলাম। কিভাবে সেখানে পৌঁছলাম সেটাও আমার মনে নেই। আমরা একে অপরের কাছাকাছি শুয়েছিলাম, কিন্তু আমি তাকে ঘুম থেকে না জাগিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম। ছাদ থেকে নিচে নামতেই দেখলাম বাড়ির কাজের মেয়ে আমাকে নির্দিষ্টভাবে লক্ষ্য করছে। আমার ঘরে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালাম, দেখলাম আমার লিপস্টিক একটু ছড়িয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ঘুমের মধ্যে এটা হয়েছে, তাই সেটার দিকে খুব একটা মনোযোগ না দিয়ে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে এলাম তখন দেখি আরিয়ান ছাদ থেকে নামছেন। তিনি যখন তার রুমের দিকে যাচ্ছিলেন তখন আমার নজর তার শার্টের দিকে গেল। দেখলাম আমার লিপস্টিকের দাগ তার শার্টে লেগে আছে। বাড়ির কাজের মেয়েটিও তাকিয়েছিল, হয়তো সেও সেটাই দেখছিল যা আমি দেখেছি। আমি ভাবলাম, তার দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে শান্ত রাখলাম এবং স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। আমি এই কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু আমার আর রাহুলের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। আজ আশা ছিল যে সে আমাকে ফোন করবে, কিন্তু গত 15 দিনে আমি রাগ করে তাকে ফোন করিনি। এই সময়ের মধ্যে আমি অনেক বদলে গিয়েছিলাম। এখন আমার মূল লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা, এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত রাত থেকেই। সন্ধ্যায় বস আমার জন্মদিন উদযাপন করলেন। কিভাবে যেন তিনি আমার জন্মদিনের কথা জেনে গিয়েছিলেন, অথচ রাহুলের এ বিষয়ে কোনো খেয়াল ছিল না। আমি বুঝতে পারছিলাম যে আমি আমার ভালোবাসার ব্যাপারে কিছুটা বিভ্রান্ত ছিলাম। আমার জন্মদিনটা বেশ ভালোভাবে কাটল। সেই রাতে আরিয়ান আমার ঘরে এলেন এবং আমাকে উপহার হিসেবে সোনার ঝুমকা দিলেন। তিনি বললেন, গত কয়েকদিন ধরে দেখছি তোমার কানে খুব সাধারণ ঝুমকা আছে, এতে তোমার সৌন্দর্য কিছুটা কমে যাচ্ছে। এরপর তিনি নিজ হাতে আমার কানে ঝুমকা পরিয়ে দিলেন। তার আমার সৌন্দর্যের প্রতি এতটা যত্ন ছিল, যেখানে রাহুল কখনো আমার জন্য একটি শাড়িও কেনেনি, এমনকি আমার জন্মদিনও ভুলে গিয়েছিল। অনেক পুরুষ বিয়ের পর প্রথম বছর স্ত্রীকে মায়ের বাড়ি যেতে দিতে চান না, কিন্তু এখানে রাহুল আমাকে বসের বাড়িতে ছেড়ে দিয়ে নিজে অন্য শহরে চলে গিয়েছিল। রাহুলের অনুপস্থিতিতে আরিয়ান আমার সব চাহিদা পূরণ করছিলেন, আর রাহুল যেন এসব নিয়ে কোনো ধারণাই ছিল না। সেই রাতে আমি আরিয়ানকে ধন্যবাদ জানালাম, কারণ তিনি আমার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন। আমার জন্মদিন খুব ভালোভাবে উদযাপন করা হয়েছিল, এবং আরিয়ান আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিলেন। পরের সকালে আমি আরিয়ান এর সাথে ব্যায়াম করছিলাম, তখন সকাল 8টা বাজে। হঠাৎ দেখি রাহুল বাড়িতে এসে হাজির। আমাকে বসের সাথে ব্যায়াম করতে দেখে সে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ আমি যেই জিম স্যুট পরেছিলাম সেটি শরীরের সাথে সম্পূর্ণ লেগেছিল।
রাহুলকে দেখে আমি তাড়াতাড়ি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর সে ঘরে এসে আমাকে আলিঙ্গন করল এবং বলল, হ্যাপি বার্থডে তানিয়া। তার কাছ থেকে এই শুভেচ্ছা শুনে আমার কিছুই মনেই হল না, কারণ আমার জন্মদিনের দিন সে একটি ফোনও করেনি। সারাদিন আমি তার সাথে তেমন কথাও বলিনি। সন্ধ্যায় হোলির পূজা করার সময়ও আমি একাই গিয়েছিলাম। পরের দিন ছিল দোলযাত্রা, আর আরিয়ান তার বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তার কোম্পানির অনেক কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। রাহুল এসে আমাকে রং লাগাল, কিন্তু আমি তাকে রং না লাগিয়ে আরিয়ানের কাছে চলে গেলাম। আমি তার গালে রং লাগালাম, আর তিনিও আমার মুখে রং লাগালেন। আমাদের মধ্যে বেশ মজার মুহূর্ত কাটছিল। যখন আমরা রং খেলছিলাম, তখন রাহুল হঠাৎ আমাদের দিকে এগিয়ে এল। তাকে দেখে আমি আরিয়ানের থেকে একটু দূরে সরে গেলাম। পরে আমি এক পাশে দাঁড়িয়ে মঠা পান করছিলাম, তখন হঠাৎ করে আমার আর আরিয়ানের দৃষ্টি একসাথে মিলল। তিনি আমাকে কিছু ইঙ্গিত করলেন, যা আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম। দোলযাত্রার রং যেন আরিয়ান এর উপর বেশ চেপে বসেছিল। তার ইঙ্গিতটি বুঝেই আমি চারপাশে তাকালাম। দেখলাম রাহুল তার কিছু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছে, আর তার নজর আমার দিকে ছিল না। এটা দেখে আমি সরাসরি বাড়ির ভেতরে চলে গেলাম এবং আরিয়ান এর ঘরে গিয়ে তার অপেক্ষা করতে লাগলাম। ঘরে ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিলাম এবং তাকে আলিঙ্গন করলাম। আরিয়ান আমার হাত ধরে ঠান্ডা পানীয় তুলে দিলেন। আমি দু-এক চুমুক খেয়ে গ্লাসটি একপাশে সরিয়ে রাখলাম। এরপর তিনি ধীরে ধীরে আমার মুখ স্পর্শ করলেন, আর মনে হচ্ছিল যেন আমি তার এক ভিন্ন দিক দেখতে পাচ্ছি। তার মধ্যে এক অদ্ভুত উচ্ছ্বাস কাজ করছিল। আমাদের সেই মুহূর্তের মাঝে হঠাৎ দরজা খুলে গেল এবং সেখানে রাহুল দাঁড়িয়ে ছিল। আমাকে এবং আরিয়ানকে একসঙ্গে দেখে তার মুখে অস্বস্তি আর রাগের ছাপ পড়ে গেল। তিনি রাগের কণ্ঠে বললেন, তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছিলে এজন্য? এখন তোমার বসের প্রতি এমন আকর্ষণ? তোমার কি কোনো অনুশোচনা নেই? তার কথা শুনে আমি বিস্মিত হলাম। সে মোবাইলটা তুলে নিয়ে বলল, আমি তোমার ভিডিও করে সবাইকে পাঠিয়ে দেব, যাতে সবাই জানতে পারে তুমি কেমন সতীসাধ্বী। তার এই কথা শুনে আমি তার হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিলাম এবং তাকে একটি থাপ্পড় দিলাম। আমি বললাম, চোরের মন চুরি নিয়ে ব্যস্ত থাকে, রাহুল। তুমি কি ভেবেছিলে আমি তোমার আসল রূপ চিনতে পারব না? তুমি কিভাবে এতটা নিচে নামতে পারলে? তোমার কোনো লজ্জা নেই, তাই না? তুমি আমাকে 15 দিনের জন্য তোমার বসের কাছে ছেড়ে দিয়ে গিয়েছিলে। তখনই আমি বুঝেছিলাম সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে তোমার মোবাইলে আমি সেই মেসেজগুলো দেখেছি, যেখানে আমার পাঠানো ছবি ছিল। কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তুমি টাকা রোজগারের জন্য এমন কাজ করবে। তুমি কিভাবে পারলে? তুমি 15 দিনের জন্য আমাকে তোমার বসের হাতে তুলে দিয়েছিলে। তোমার কাছে আমি কিছু না, এটা দেখে খুব কষ্ট পেলাম। তোমার এতটা নিচে নামার কথা ভাবিনি। কয়েকদিন আগে তোমার বসের সঙ্গে আমি তাদের বাড়ির ছাদের বাগানে ছিলাম। তখনই তোমার কাছ থেকে তার কাছে একটি মেসেজ আসে। সেখানে তুমি আরও টাকার দাবি করেছিলে এবং বলেছিলে স্ত্রীর সঙ্গে আরও একটি রাত কাটিয়ে নাও, তারপর টাকা পাঠিয়ে দিও। কিন্তু সেই রাতে আমার সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আমি বুঝতে পারছিলাম সেদিন রাতটা অন্যরকম হতে চলেছে। তোমার বস তখনও কোনো অশোভন কিছু করেনি, তবে পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। আমি তাকে তার মেয়ের কথা মনে করিয়ে দিলাম, যিনি আমারই বয়সী। আমি জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের সঙ্গে এমন কিছু হলে আপনি কেমন অনুভব করতেন? আমার কথা শোনার পর তিনি থেমে গেলেন। আমি ভাবিনি আমার কথা তাকে এতটা ভাবাবে। তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন এবং এরপর থেকে আমাকে সম্মান করা শুরু করলেন, যেন আমি তার নিজের মেয়ের মতো। আমি তোমার মতো মানুষের জন্য উপযুক্ত নই, এটা সবার কাছেই স্পষ্ট। তোমার বস তোমাকে চাকরি থেকে বাদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে থামিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি টাকার জন্য কতদূর যেতে পারো। নিজের স্বার্থে মত্ত থেকে টাকা অর্জনই তোমার লক্ষ্য ছিল। এখন আমি আর তোমার সাথে থাকতে পারছি না। আমি ডিভোর্স দিচ্ছি। রাহুল আমার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগল, কিন্তু লাভ নেই। সে আমার বিশ্বাস ভেঙেছে। তাই আমি ডিভোর্স দিয়েছি এবং আরিয়ান তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আর আমি আরিয়ানের অফিসে চাকরি করতে থাকি। তাই বন্ধুরা, রং দেওয়ার চেয়ে রং বদলানো মানুষদের থেকে সাবধান থাকা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। যখন আমি শহরে আসলাম, তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল।
আমার খালাতো বোন, যে আমার থেকে বয়সে ছোট, তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন যখন কাজ থেকে ক্লান্ত হয়ে এসে আমি আমার বিছানায় শুয়ে পড়তাম, আর সে আমার পাশে ঘুমাত। সেই রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসল, নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে শান্তভাবে পা ম্যাসাজ করতে লাগল। সে আমাকে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ, আমি তোমার পাশে আছি, এই বলে সে আমার পা ম্যাসাজ করতে থাকল। তারপর সেদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। পূজা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়াল এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। এই কথা বলে আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা, আচার আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরে থাকত। এই পোশাকে তাকে অসাধারণ লাগত, কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে সেটা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নাম আমার কুনাল। যে ঘরে আমি থাকছিলাম, প্রথমে ভেবেছিলাম সেই মেয়েটি বয়সে বেশ ছোট হবে, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের প্রয়োজনে শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে থাকছিলাম, কারণ মা চাইছিল না যে আমি অন্য কোনো জায়গায় থাকি। মা বলেছিলেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানে থাকাই ভালো। শহরে এসে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। যখন খালুর বাড়িতে পৌঁছালাম, দেখি বাড়িটি বেশ ছোট। আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম, আর এখন শহরে এই ছোট্ট বাড়িতেই থাকতে হবে। এই বাড়িতে একটি ছোট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হল রুম ছিল। বাড়িতে খালু, খালা আর তাদের মেয়ে থাকত। খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে। তাদের মেয়ে পূজা এখন 18 বছর বয়সে পড়েছে। পূজাকে নিয়ে আমার কিছুই জানা ছিল না। যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো, আমি অবাক হয়ে দেখলাম। শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এখন সে অনেক বড় হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। আমি পানি খেলাম, এরপর খালা আমার জন্য কিছু নাশতা নিয়ে এলেন। আমার খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল, মা বরাবরই বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার খালাতো বোন পূজা আর আমি প্রথম দেখা করলাম, সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল। খালুখালার বাড়িতে একটা ছোট ঘর ছিল পূজার জন্য, আর খালুখালা নিজেরা হলঘরেই ঘুমাতেন। আমি খালুকে বলেছিলাম, মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। খালু বললেন, আমি যেন পূজার ঘরেই থাকি। পূজা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল, আর আমি তার ঘরে থাকছিলাম। কিন্তু কয়েকদিন পর পূজা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই আবার ঘরে ফিরে আসল। এরপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগল। পূজা দেখতে সুন্দর, আর তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। এরপর এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে। ভেবেছিলাম হয়তো নিছকই কাকতালীয়, তবে এরপরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে 20 দিন পার হয়ে গেছে, আর এই সময়ে পূজা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম। আমার বিষয়ে জানার তার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। সে সবসময় আমার কাছাকাছি থাকতে চাইত। মাঝে মাঝে খালা আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ খালা আমাকে ভীষণ বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখি পূজা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল।
তখন আমি তাকে মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করল। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে তাকে দেখি ঘুমিয়ে আছে। পূজার ফোনটি তার মাথার পাশে রাখা ছিল, তাই আমি আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম। সেই সময় পূজা পাশ ফিরল, আর আমার হাত তার উপর হালকা করে পড়ে গেল। আমি দেখি তার মুখে একটা মৃদু হাসি, যা দেখে বুঝতে পারলাম সে আসলে ঘুমায়নি। তাড়াতাড়ি ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম, কিন্তু ফোনটি লক ছিল। পূজা তখন হাসছিল, বুঝলাম হয়তো সে আগে থেকেই সব জানত। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুদিন কেটে গেল, আর আমার মাসের বেতনও এসে গেল। খালুর বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করে পূজার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফরমাল পোশাক, আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। আমি পূজার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যা দেখে খালা খুব খুশি হলেন। পূজা এখন আমার সঙ্গে আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করেছিল। এমনই এক রাতে আমি পানি খেতে উঠে দেখি পূজা আমার পাশে নেই। ঘরের দরজাটাও খোলা ছিল। বাইরে গিয়ে দেখি রাত তখন 2টা বাজে। পূজা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত আমি তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কি দেখছে। পূজার পাশেই দাঁড়ালাম, আর সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, পূজা, এটা ঠিক নয়। রাতে মা বাবার ব্যক্তিগত সময়ে উকি মারা মোটেই সঠিক নয়। পূজাকে এইভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগল, আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইয়া, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন কিছু করব না। আমি কিছু বুঝতে পারিনি। আসলেই পূজার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খালু খালার মেয়েটা বড় হয়ে উঠেছে, আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার। পরের দিন আমি খালুকে বললাম, খালু, এখন সময় এসেছে আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবেন। আমি খালুকে বললাম, এখন আমাদের পূজা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার, আর আপনাদেরও। বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খালু বললেন, 3জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছ, কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এ উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজল। ফোনে মা ছিলেন। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তো তোমার কেমন লাগে। আমি মাকে জানালাম, মেয়েটি দেখতে বেশ ভালো লেগেছে। মা এতে খুশি হয়ে জানালেন, 20 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম, তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি আমার বউ তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতেই উঠলাম। পূজা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হোলঘরে ঘুমাত। আর আমাদের ঘরটি আমার আর তানিয়ার জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে শহরে আসার 3য় দিন পার হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন আমার স্ত্রী তানিয়া পাশে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হল থেকে কেউ উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত তানিয়া পাশ থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ আমি শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল। কিন্তু জানি না কেন, কিন্তু 5 দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারব না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানের পানি, এখানের বাতাস, কিছুই আমার ভালো লাগছে না। হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে লাগল। অনেকদিন ধরে শহরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তানিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তাই সে গ্রামে ফিরে যেতে চাইল। আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ঠিক ততটা যেন অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন ভেবেছিলাম, বাস্তবে তেমনটা ছিল না। বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই আকর্ষণীয়, কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগত। আমার স্বপ্নের মতো ছিল না, তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তানিয়া গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল। আমি শহরে কাজ করছিলাম, আর একা থাকার জন্য আলাদা খরচ করার প্রয়োজন মনে করিনি।
মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থেকে যেতেই মনে হলো ভালো। তানিয়া যাওয়ার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম, কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছুটির দিন সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন। আর খালাও প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন। সেদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে শোবার ঘরে যাচ্ছিলাম। ঘরের দরজায় কোনো কপাট ছিল না, তাই দরজা সবসময় একটু খোলা থাকত। সেদিন আমি খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম পূজা নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। তখন ভাবলাম, কোথায় আমার শ্যামলা তানিয়া বউ আর কোথায় এই পূজা? দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই। এতদিন পূজা আমার আশেপাশেই ছিল, কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি। তার উজ্জ্বল গায়ের রং দেখে এক মুহূর্তের জন্য মনে হল ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে। তারপর তার কালো লম্বা চুলের দিকে তাকালাম, যা আমার মনে এক অদ্ভুত সাড়া জাগিয়ে তুলল। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম, তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সে সত্যিই অসাধারণ সুন্দর। খালুখালা সাধারণ মধ্যবিত্ত হলেও পূজার সৌন্দর্য যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সেদিন রাতে পূজা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারব। সে আর হোল ঘরে শুতে চায়নি, তাই আমি তাকে আগের মতো আমার ঘরেই শোয়ার অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল, আর কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি পূজা তার আলমারির পোশাকের কাছে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম, কোনো কথা না বলে আমার শার্ট খুলে রেখে দিলাম, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মনে হলো পূজাও হয়তো পোশাক বদলানোর জন্য দাঁড়িয়েছিল, তাই আলো নিভিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম, তখন দেখলাম পূজা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম। তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সে সবসময় ছোট পোশাক পরত, যা তাকে অসাধারণ লাগত। পরের দিনও আমার ছুটি ছিল, কারণ আমার পুরো 3 দিনের ছুটি ছিল। তখন আমার এক বন্ধু প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যাই। দুপুরে আমরা বের হলাম, আর তখনই একটি দামি ক্যাফেতে পূজাকে বসে থাকতে দেখলাম। তার বন্ধুরা বেশ অভিজাত সাজে বসেছিল, আর পূজা অন্য ধরনের পোশাক পরেছিল। এরপর আমি উঠে গিয়ে পূজার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? সে আমাকে তার এক বন্ধু থেকে আলাদা করে নিয়ে বলল, কুনাল, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এখন এখানে থেকে চলে যাও, প্লিজ। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থাকো। এরপর রাতে খালুখালা ঘুমিয়ে যাওয়ার পর আমি পূজার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখন বলো। পূজা বলল, এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন? আমি কি এভাবে থাকতে পারি না? পূজা 18 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। কথা বলতে বলতে সে আমার আরও কাছে চলে আসে। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে এক নারীর সঙ্গ কতটা বিশেষ, আর পূজাকে কাছে পেয়ে আমি যেন একটু বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুয়ে পড়লাম এবং সকালে উঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালে নাস্তা করছিলাম, তখন দেখলাম পূজা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে। মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে। যখন খালা পূজাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, পূজা, তুমি এমনভাবে হাঁটছ কেন? পায়ে কিছু হয়েছে নাকি? পূজা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, কুনালি ভালো জানে আমার পায়ের কি সমস্যা হয়েছে। তার এভাবে ইঙ্গিত করায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানতাম না কেন সে আমাকে এভাবে বলল। এরপর আমি খালাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে পূজার পা হয়তো বিছানার কোণে লেগে গিয়েছিল। পূজা সকাল থেকে আমাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি ভাবলাম, খালা কাজের জন্য বেরোলেই তাকে জিজ্ঞাসা করব কেন সে এমন মিথ্যে বলেছিল। সে তখন বলল, আজ তো শুধু মায়ের সামনে এমন হাঁটছিলাম, কাল বাবার সামনেও একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি, যদি তুমি আমাকে আমার ইচ্ছামতো কিছু না দাও। আমি পূজাকে বললাম, যখন তোমার এমন কিছু প্রয়োজন নেই, তখন কিভাবে তোমায় আমি কিছু দিতে পারি? পূজা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি একটু অবাক হলাম। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বলল, তোমার যা ইচ্ছা করতে পারো,
তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হঠাৎ মনে পড়ল, হয়তো গত রাতে পূজা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে চেয়েছিল। কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথায় মনে হল সে আসলেই কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়াটা ঠিক নয়, কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী নয় বলে মনে হল এবং পুনরায় আমার দিকে হাত বাড়াল। পূজা বলল, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। সে কথা বলছিল তখন হঠাৎ দরজায় খালা এসে হাজির। খালা বললেন, পূজা, এসব কি করছো? পূজা বলল, আমি কি কিছু ভুল করছি? আমি চাই ভালোভাবে বাঁচতে, তাই যা প্রয়োজন সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না এবং তাতে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে। তাই এতে ভুল কি? খালা পূজার কথায় চিৎকার করে বললেন, তুমি একদম বোকা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না। খালা পূজার মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে আসছিলেন, তখন আমি তাকে থামালাম। আমি খালাকে জিজ্ঞাসা করলাম, পূজা যা বলছে সেটা কি সত্য? খালা মাথা নিচু করে চুপ থাকলেন, কিছু বলতে পারলেন না। তখন আমি বললাম, খালা, আপনি কি জানেন এসব দেখে পূজা কতটা প্রভাবিত হয়েছে? আমি এই বাড়িতে আসার পর একবার নয়, দুবার পূজাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি। শুধু একবার নয়, একাধিকবার আমার টাকা হারিয়েছে। হয়তো আপনাদের আচরণের কারণেই সে এমন করছে। আমি সবসময় শান্ত থাকতাম। এই পরিবারের কোনো সদস্যের উপর কখনো সন্দেহ করিনি। তবে এখন মনে হচ্ছে পূজার এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি, কারণ তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পূজাকে টাকা নিতে দেখার পর থেকেই আমি তার দিকে নজর রাখছিলাম। সে এখন আমার সামনে আর টাকার জন্য চেষ্টা করতে পারছে না। তবে জানতাম না সে এমন কোনো পথ বেছে নেবে। এবার সত্যিটা বলুন, খালু যখন বাইরে থাকেন তখন আপনারা দুজন কি করেন? আমার প্রশ্নে খালা কেঁদে ফেললেন এবং বললেন, দয়া করে শান্ত থাকো, আর তোমার খালুকে এসব কিছু বলো না। আমি একবার কোম্পানির এক সহকর্মীকে কাজে সাহায্য করতে গিয়েছিলাম। তারপর থেকে তার নজর আমার দিকে পড়ে এবং আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক শুধুই টাকার কারণে। তোমার খালুর কাছে টাকা থাকলেও তিনি আমাদের ঠিকমতো খুশি রাখতে পারেন না, এমনকি নিজের প্রয়োজনেরও খেয়াল রাখেন না। তাই কোম্পানির ম্যানেজার থেকে যে অর্থ পাই তা দিয়ে আমি আর পূজার প্রয়োজন মেটাই। তোমার খালুর শহরে আরেকটি বড় বাড়ি আছে, তবে সেটি ভাড়া দিয়ে তিনি কিছু আয় করেন। খালা বললেন, তোমার খালুর সাশ্রয়ী মনোভাবের কারণে আমাদের এমন ছোট্ট একটি ঘরে মানিয়ে নিতে হয়েছে। এতে আমাদের জীবন কঠিন হয়ে উঠেছে, তবে এখন আমার ভুল বুঝতে পেরেছি। তারপর খালা পূজার দিকে তাকিয়ে বললেন, পূজা, আমাকে ক্ষমা করো। আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব। পূজা বলল, মা, আমি ইচ্ছে করেই এসব করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন। যখন কুনাল দাদাভাই আমাকে টাকার জন্য সন্দেহ করেন তখন তাকে পুরো সত্যটা বলেছিলাম। আপনি নিজের কর্ম নিয়ে ভাবেননি, আর আমার চোখ খুলে দেওয়ার জন্য কুনাল দাদাভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। আজ আপনি যেমন নিজের ভুল বুঝলেন, আমিও আমার ভুল বুঝেছি, পূজা, এবং আমি মিলে খালাকে তার ভুলের কথা মনে করিয়ে দিলাম। আমিও তাকে বোঝালাম এবং একটি ছোট্ট পরিকল্পনা সাজানোর পরামর্শ দিলাম। শেষমেশ খালা আমার কথা মেনে নিলেন এবং পূজাকে নিয়ে চিরদিনের জন্য তার নিজের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরই মধ্যে খালু হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন, ছোট বাড়িটি ছেড়ে শহরের বড় বাড়িতে স্থানান্তর করার। খালুর এই সিদ্ধান্ত শুনে খালা এবং পূজা দুজনেই খুশি হল এবং আমাকে ধন্যবাদ দিল। সেই দিন থেকেই খালু তার সাশ্রয়ের অভ্যাস অনেকটাই কমিয়ে আনলেন। আমিও জীবনের পথে মায়ের কাছ থেকে শিখেছি যে অর্থ বাঁচানো গুরুত্বপূর্ণ, তবে পরিবারের মানুষদের খুশি রাখাও সমান জরুরি। যদি কেউ সবসময় তার স্ত্রী ও সন্তানদের সব কিছুতেই মানা করে, তবে তারা ভুল পথে যেতে পারে। একজন মানুষ তার পরিবার এবং নিজের জন্যই উপার্জন করে। সঞ্চয় করা ভালো, তবে নিজের পরিবারকে কষ্ট দিয়ে নিজের জীবনকে সীমাবদ্ধ রেখে সঞ্চয় করা ঠিক নয়। অতিরিক্ত সাশ্রয়ী মনোভাবের কারণে কখনো কখনো আমাদের পরিবারের কেউ দুর্ভাগ্যের মুখোমুখি হতে পারে। তাই টাকা জমাতে হবে, তবে এতটাই যেন আমরা আমাদের জীবন উপভোগ করতে না ভুলে যাই। পরিবারকে ভালো রাখার জন্য টাকা জমানো প্রয়োজন, তবে পরিবারের সদস্যদের প্রতি যত্ন ও খুশির বিশ্বাসটি ত্যাগ করা ঠিক নয়। যদি পরিবারের সঙ্গে যুক্ত কেউ অতিরিক্ত সাশ্রয়ী হয়, তবে এর নেতিবাচক প্রভাব হতে পারে। অর্থ জমানোর সাথে সাথে পরিবারের সদস্যদের চাহিদা এবং মানসিক অবস্থার প্রতিও যত্ন নেওয়া জরুরি।
পারিবারিক সমস্যাগুলি সময়মতো আলোচনা করে সমাধান করা প্রয়োজন। যদি খালা এবং পূজার মধ্যে কথোপকথন না হতো, তাহলে সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠত। একে অপরের কথা শোনা, ভুল বোঝাবুঝি দূর করা এবং সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা অনেক ক্ষেত্রে সমাধানের পথ খোলে। একজন মানুষ তার পরিবারের জন্যই পরিশ্রম করেন, তাই তাদের সুখ ও সন্তুষ্টি নিশ্চিত করাও তার দায়িত্ব। পরিবারের চাহিদা পূরণে সচেতন না হলে সদস্যদের মাঝে অসন্তোষ জন্মাতে পারে এবং তারা ভুল পথে যেতে পারে। গল্পের শেষে খালা ও খালু তাদের ভুল বুঝতে পেরে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আমাদের জীবনেও অনেক সময় ভুল হতে পারে, তবে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সম্পর্কগুলো আরও মজবুত করে তুলতে হবে। গল্পটি আমাদের শেখায়, সমস্যাগ্রস্ত কাউকে সহানুভূতির সাথে বোঝানো এবং সঠিক পথে নিয়ে আসা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।